আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। নুরুদ্দিন ট্রফি আন্তজেলা সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ম্যাচে শিলচর স্টেডিয়ামে শ্রীভূমি, হাইলাকান্দি এবং ডিমা হাসাও দল খেলছে। ইতিমধ্যে 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে ইন্ডিয়া ক্লাব মাঠে আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতা চলছে। এ নিয়ে 29 এপ্রিল মঙ্গলবার একান্ত সাক্ষাৎকারে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্য জানালেন, নমস্কার। আমাদের বর্তমানে আসাম ক্রিকেটের সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট নুরুদ্দিন ট্রফি টুর্নামেন্ট এখানে ফার্স্ট রাউন্ডের খেলা চলছে। শিলচর সাউদার্ন আসাম জোনের মধ্যে পড়েছে। শিলচর ডিএসএ গ্রাউন্ডে 3টা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে: শ্রীভূমি, হাইলাকান্দি, ডিমা হাসাও। গত 23 এপ্রিল থেকে শুরু হয়েছে। শিলচরে 3টে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং 23-24 একটা ম্যাচ ছিল। সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট দুদিনের ম্যাচ হয়, 2 ইনিংসের। 23-24 হাইলাকান্দি ডিমা হাসাওর মধ্যে হাইলাকান্দি জয়লাভ করেছে এবং 26-27 ডিমা হাসাও শ্রীভূমির মধ্যে দ্বিতীয় ম্যাচ হয়েছে, যেটাতে শ্রীভূমি জয়লাভ করেছে এবং আজ শ্রীভূমি ও হাইলাকান্দির মধ্যে ম্যাচ শুরু হয়েছে। আগামীকাল পর্যন্ত চলবে। আমাদের ওয়েদারের কারণে গত 2টা ম্যাচে কোনো বিঘ্ন ঘটেনি। জানি না, গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে। আগামী 2 দিনের ম্যাচটা ভালোভাবে সম্পূর্ণ হবে বলে তারপরেও আমি আশাবাদী। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি যাতে পিচ শুকনো থাকে এবং আউটফিল্ড শুকনো থাকে। গতকালের প্রচণ্ড বৃষ্টির কারণে আউটফিল্ড একটু ভিজা, তাই আজকের খেলাটা দেরিতে শুরু হবে। আর ওইদিকে আমাদের ইন্ডিয়া ক্লাব গ্রাউন্ডে আমাদের জেলা ক্রীড়া সংস্থার আন্ডার-16 নিউ অক্সফোর্ড ইন্টার স্কুল ক্রিকেট লিগ কাম নকআউট কম্পিটিশন চলছে। গত 24 তারিখ শুরু হয়েছে। গতকালকে 2টা ম্যাচেই বৃষ্টির কারণে অ্যাবান্ডন হয়েছে, পয়েন্ট ভাগাভাগি করে নেওয়া হয়েছে। আজকেও ম্যাচ শুরু হতে একটু সময় লেগেছে। আজকের খেলা চলছে গভর্নমেন্ট বয়েজ স্কুল শিলচর কলেজিয়েটের বিপক্ষে আর পাবলিক স্কুল দেশভক্ত তরুণরাম ফুকনের মধ্যে বিকেলের খেলাটা অনুষ্ঠিত হবে। আগামী 4 তারিখ 2টাই সেমিফাইনাল হবে। 4 মে অক্সফোর্ড ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্টের এবং 3rd পজিশন এবং 4th পজিশন আছে ওই টুর্নামেন্টে। 5 তারিখ আমরা 3rd 4th পজিশনের খেলা করব এবং টেন্টেটিভ ডেট 6 তারিখ আবহাওয়া ফেভারে থাকলে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই যে বর্তমানে যে সমস্ত ম্যাচ চলছে, বিশেষ করে ক্রিকেট, তো একটা বর্ষা মরশুম শুরু হয়ে গেছে ইতিমধ্যে, এতে কিছুটা বিঘ্ন ঘটছে এবং কতটুকু সম্ভব হবে সঠিক সময়ে সম্পন্ন করা? এখন আমরা এইবার অনেক টুর্নামেন্ট গতবারের তুলনায় ভালোভাবে শেষ করতে পেরেছি। আমাদের নভেম্বর থেকে শুরু হয়েছে সিজন। আমাদের এখানে সুপার ডিভিশন ক্রিকেট, 1st ডিভিশন ক্রিকেট, 2nd ডিভিশন ক্রিকেট, 3rd ডিভিশন ক্রিকেট, যুগশঙ্খ কাপ ক্রিকেট, নিউ অক্সফোর্ড ইন্টার স্কুল, তাছাড়া মিডিয়া ক্রিকেট, তাছাড়া আমাদের এখানে এইবার ইন্টার স্টেট ইঞ্জিনিয়ারিং কলেজের টুর্নামেন্ট হয়েছে এবং বরাক ভ্যালির যে আমাদের বিপিএল হয়, ভেটারেন্স ক্রিকেট আয়োজিত, সেই সব টুর্নামেন্ট মিলে প্রায় 300-র উপরের ম্যাচ এই জেলা ক্রীড়া সংস্থার ময়দানে হয়েছে গত নভেম্বর থেকে এপ্রিল আজকে অবধি। আমরা যথেষ্ট শক্তিশালীভাবে পিচ তৈরি করেছিলাম, তাই আমরা 300টা ম্যাচ করতে পেরেছি। আগামী কিছুদিনের মধ্যেই আমাদের ক্রিকেট সিজন সমাপ্ত হবে। এই নিউ অক্সফোর্ড ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শেষ হলেই আমাদের ক্রিকেট সিজনের সমাপ্তি ঘটবে। তাছাড়া যদি আসাম ক্রিকেটের কোনো খেলা থাকে তাহলে থাকতে পারে, কিন্তু আগামীকাল ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টেরও সমাপ্তি হবে। বর্তমানে মাঠের অবস্থা ঠিক আছে? গত পরশুদিন এবং গতকালকে যেভাবে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টির কারণে এই ভ্যালিতে মাঠ অনেকটা জল হয়ে গেছিল। তবুও আমরা চেষ্টা করে
আজকে খেলার উপযোগী করে তোলার চেষ্টা করেছি। আমি আশাবাদী কিছুক্ষণের মধ্যেই আজকের খেলা শুরু হয়ে যাবে। ক্রিকেট টুর্নামেন্টের পর ফুটবল মরশুম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের জুন মাসের মধ্যেই আমরা ফুটবল সিজন শুরু করে দেবার চেষ্টায় আছি। অলরেডি ফুটবল ব্রাঞ্চের একটা সভা হয়েছে। আমি আশাবাদী জুনের মধ্যেই আমরা চেষ্টা করব ফুটবল মরশুম শুরু করার। এই যে ক্রিকেট মরশুমে বা কিছুটা দেরি হয়েছে বলে মনে করছেন? না, গতবারের তুলনায় খুব একটা দেরি হয়নি, কারণ এইবার আমরা বিগত বছরে ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফি করায় আমরা কিছুটা পিছিয়ে গেছিলাম। যে এনএম গুপ্ত শেষ করার পর আমরা পিচ তৈরিতে কাজে হাত দিই। পিচ তৈরি করতে মাস দেড়েক সময় লাগে। কাজেই আমার হিসেবে বিগত বছরগুলোর নাই খুব একটা দেরি হয়নি, 10-12 দিনের এদিক সেদিক। কিন্তু এইবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে ওয়েদার অনুকূলে থাকায় আমরা অনেকটা ম্যাচ করতে পেরেছি এবং উপরওয়ালার কাছে আমরা কৃতজ্ঞ, কারণ আমাদের মোটামুটি টুর্নামেন্টগুলা এইবার ভালোভাবেই শেষ হয়েছে। শুধু একটাই টুর্নামেন্ট বাকি, আশা রাখি এটাও ভালোভাবে শেষ হবে। হাইলাকান্দি নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে এই সপ্তাহে অনুষ্ঠিত নুরুদ্দিন ট্রফি সিনিয়র আন্তজেলা ক্রিকেট নিয়ে আকাশবাণীকে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস। তিনি বললেন, সিনিয়র ইন্টারডিস্ট্রিক্ট আমাদের হাইলাকান্দি বেনুতে তো শুরু হয়েছে 23-24-এ, 23-24, 26-27, 29-30 এই ডেটে খেলা ছিল আমাদের হাইলাকান্দি বেনুতে। শিলচর বেনুতে সেম চলছে। শিলচর বেনুতে হাইলাকান্দি, শ্রীভূমি আর এটা ডিমা হাসাও। আর আমাদের এখানে হাইলাকান্দি বেনুতে শিলচর, কার্বি আংলং আর লক্ষ্মীপুর। আমাদের প্রথম ম্যাচে প্রথম দিন খেলা হয়নি, 23-24-এ 23 তারিখ খেলা হয়নি বৃষ্টির জন্য। 24 তারিখ ডিমা কার্বি আংলং লক্ষ্মীপুরের বিরুদ্ধে 3 পয়েন্ট সংগ্রহ করে ম্যাচটি ড্র হয়। কার্বি আংলং 3 পয়েন্ট সংগ্রহ করে। পরের ম্যাচে শিলচর আর কার্বি আংলং এর ম্যাচ ছিল। শিলচর 10 উইকেটে জিতে 5 পয়েন্ট, সাথে বোনাস 1 পয়েন্ট, 6 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। আর কালকে আছে শিলচর আর এই লক্ষ্মীপুরের মাঝে কালকে 29-30 খেলা আছে। কিন্তু আজকে খুব বৃষ্টি হয়েছে, কালকে হয়তো একটু দেরি হবে ম্যাচ শুরু হতে। আর শিলচর ভেন্যুতে এই সেম পজিশন। আমাদের প্রথম ম্যাচে হাইলাকান্দি জিতেছিল ডিমা হাসাওর বিপক্ষে 5 উইকেটে। আর শ্রীভূমি জিতেছে কার্বি আংলং ডিমা হাসাওর বিপক্ষে। ইনিংস ডিফিট দিয়েছে ওরা, 99 রানে জিতেছে। যার জন্য শ্রীভূমি 5 পয়েন্ট পেয়েছে আর সাথে 1 পয়েন্ট বোনাস পেয়েছে। কালকে যদি কালকে খেলা আছে শ্রীভূমি কালকে আর হাইলাকান্দির মধ্যে, কালকে আর পরশু। যদি এই ম্যাচের কোনো রেজাল্ট আসে না, মনে করেন বৃষ্টির জন্য 2 দিন খেলা হয় না, তাহলে এই গ্রুপ থেকে শ্রীভূমি চলে যাবে, কারণ শ্রীভূমির 1 পয়েন্ট বেশি আছে। আর কালকে যদি খেলা হয়ে থাকে তাহলে তো ম্যাচের ডিসিশন কি হবে ম্যাচ দেখে বোঝা যাবে। তাৎক্ষণিকভাবে ডিসিশন নেওয়া যাবে তখন। হ্যাঁ, প্রাথমিকভাবে ডিসিশন নেওয়া যাবে, কারণ বৃষ্টির জন্য খেলা হবে কিনা এটা ওদের কিছু বলা যাচ্ছে না। তো আগামী খেলাটা আবহাওয়ার উপর নির্ভর করবে। আবহাওয়ার উপর নির্ভর করছে। হ্যাঁ, আমাদের এখানে সেম পরিবেশ। এই বৃষ্টি হয়েছে একটু আগে, একটু অল্প অল্প বৃষ্টি হয়েছে। এখন তো বৃষ্টি দেখা যাচ্ছে না, কিন্তু ওয়েদার বেশি ভালো না। মাঠ অবশ্য খেলার উপযুক্ত রয়েছে। মাঠ খেলার উপযুক্ত রয়েছে, কিন্তু আউটফিল্ড একটু 2-1টা জায়গায় একটু নরম আছে, এই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না কিছু। এখন আম্পায়াররা ডিসিশন নেবে মাঠ খেলা শুরু করবেন কি না, এটা তো আম্পায়ারের উপর ডিসাইড থাকবে। আমাদের তো যতটুকু করার সাধ্য আমরা করে যাচ্ছি, কিন্তু এটা ম্যাচ চালানোর ডিসিশন তো আম্পায়াররা করে থাকে, আমরা তো কিছু জানি না। তো ম্যাচগুলোতে দর্শক ছিলেন? দর্শক দেখেন, এখানে এখন আমাদের পঞ্চায়েত ইলেকশন চলছে, এই জন্য মানে বাইরের লোকরা তো আসতেই পারছে না। যার টাউনের মানে আমরা যারা থাকি আরো কিছু আসে, এরাই আসছে, কিন্তু বাইরের কোন পঞ্চায়েত ইলেকশনের জন্য বাইরের সমাগমটা হচ্ছে না আর কি। মানে লোকাল প্লেয়ার, লোকাল মানুষরাই আসছে। কিন্তু আমাদের তো এখন মানে বৃষ্টির সিজন চলছে, এই জন্য মানুষ একটু কম হচ্ছে দর্শকরা।
তথাপি তো আসছে, এমনি সবাই অফিসিয়াল আসছেন, হ্যাঁ সবাই হ্যাঁ আসছেন, যারা যারা মানে টাউনে আছে, কিন্তু বাইরের মানুষ একদম আসছে না পঞ্চায়েতের বিষয়ে। তবে খেলাগুলো জমে উঠেছে নিশ্চয়ই। হ্যাঁ, খেলাগুলো জমে উঠেছে, কিন্তু মানে আমাদের হাইলাকান্দি গ্রুপের শিলচরটা খুব মনে হচ্ছে শিওর হয়ে গেছে। আমার ওই গ্রুপের খেলাটা জমানো আছে, হুম হুম আর খেলা যদি হয় থাকে যারা ফার্স্ট রেঞ্জ লিড নেবে ওরাই চলে যাবে। হুম হুম কিন্তু এই গ্রুপে খুব সম্ভবত শিলচর চলে যাবে, কারণ শিলচর 6 পয়েন্ট নিয়ে নিয়েছে, হুম হুম লক্ষ্মীপুরের 1 পয়েন্ট, হুম কার্বি আংলং এর 3 পয়েন্ট। হুম লক্ষ্মীপুরকে এই গ্রুপ থেকে জিততে হলে 6 পয়েন্ট নিয়ে বেরোতে হবে। হুম হুম হুম। পুরো শিলচরের এগেনস্টে 6 পয়েন্ট নিয়ে বেরোতে পারলে ওরা এই গ্রুপ থেকে চলে যাবে। হুম। এবার তো দেখা যাক কালকে কি হয়। হাইলাকান্দির প্লেয়াররা প্রস্তুতি কোচিং নিয়ে প্রস্তুতি ভালোই হ্যাঁ, প্রস্তুতি ভালোই আছে, প্রস্তুতি ভালোই আছে। ইয়ং ইয়ং জেনারেশনের উপরে একটু জোর দিয়েছি আমরা, হুম কারণ হুম যারা মানে সিনিয়র এরা একটু কম আসতে পারছে, এই জন্য মানে আসে, ওদের কাজ চলছে, আসতে পারছে না, এই জন্য ইয়ং জেনারেশন টিমটা দিয়ে এবার এবছর এই 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 ম্যাচটাতে আমরা 4 জন ডিএসএর টিমে 4 জন চেঞ্জ আছে, হুম হুম আর ইয়ংরাই বেশি গিয়েছে। এখন দেখা যাক, টিম তো কম্বিনেশন ভালোই আছে হুম হুম। এখন তো। টিমে নতুন অন্তর্ভুক্ত হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, 4 জন আমরা চেঞ্জ করেছি টিমে। হুম। এরা কতটা দক্ষ, নিশ্চয়ই প্রতিশ্রুতিবান। না, প্রতিশ্রুতিবানের জন্যই তো টিমে চান্স পেয়েছে, হ্যাঁ কিন্তু ইয়ং জেনারেশন চান্স পেয়েছে আর কি, এই জন্য একদম ইয়ং 16-19 এরকম প্লেয়ার খেলছে। 4 জন, দুজন তো 16-19 রিপ্রেজেন্ট করছে, এরা প্লেয়ার মানে দিয়েছি আমরা টিমে। এদের উপর ভবিষ্যৎ নির্ভর করছে হ্যাঁ, অনেকটা। এজন্য ভবিষ্যতে নির্ভর করছে, আর ওরা এখন ভালো পারফর্মও করছে, প্র্যাকটিসও ভালো হয়েছে। হুম হুম। দেখা যাক উপরওয়ালার ইচ্ছা কি করা যায়, ওরা কি পারফর্ম করে ম্যাচে। তো হাইলাকান্দিতে আর কতটি ম্যাচ রয়েছে বাকি? না, আর এটাই তো লাস্ট ম্যাচ, 29-30 লাস্ট ম্যাচ। 29-30-এ। হ্যাঁ, তারপরে আমাদের মহিলা ট্রায়াল, মহিলা মানে রেসিডেন্সিয়াল ট্রায়াল ক্যাম্প হবে। হুম হুম হুম। এখন বৃষ্টির কি করে দেখা যাক। তো ক্যাম্পের সূচি বা ডেট ঠিক হয়নি ক্যাম্পের এখনো? ডেট তো ঠিক ছিল, ডেট তো মানে মে মাসের ফার্স্ট উইকে হওয়ার মানে ছিল, কিন্তু এখন যদি বৃষ্টির জন্য কিছু বলা যাচ্ছে না। যদি বেশি বৃষ্টি হয়ে যায় তাহলে তো আরো ডেভার হবে, হুম হুম কিন্তু যদি বৃষ্টি নর্মাল থাকে, কি দিনটা গুলো নর্মাল থাকে, তাহলে মানে মে মাসের প্রথম দিকে খুব সম্ভবত হুম। মানে ট্রায়াল ক্যাম্পটা শুরু হয়ে যাবে। তো খেলোয়াড় নির্বাচন হয়েছে মেয়েদের মধ্যে? না না না, নির্বাচন হয়নি, আমাদের প্লেয়ার গুলো আছে, হ্যাঁ ওইখান হ্যাঁ থেকে সিলেক্ট করে আমাদের মানে প্লেয়ার তো আছে, ওখানে সবারকেই ডাকা হবে। হ্যাঁ হ্যাঁ। এখান যে মানে মোটামুটি আমরা ভাবছি 20-25-30 জনের আমরা একটা ট্রায়াল ক্যাম্প করাবো। 25 থেকে 30 জনের। হ্যাঁ, 25 থেকে 30 জনের ট্রায়াল ক্যাম্প করাবো, তো কারণ তো ট্রায়াল ক্যাম্পের কোনো নির্দিষ্ট সময় থাকবে না, ওরা না, এরা তো কোচ ডিসাইড করবে, আমাদের শিলচর থেকে আশিস আশিস দাস আসবেন, উনি ডিসাইড করবেন টাইমিংসটা, আমরা তো কিছু বলতে পারছি না টাইমিংসটা কি হবে। কোচ হিসেবে তিনি রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আশিস দাস আসবে। হুম হুম। আর এরা ডিএসএ তে হয়তো থাকবেন অনেক। হ্যাঁ, ডিএসএ তে আমাদের প্যাভিলিয়নে থাকবে, হুম প্যাভিলিয়নে থাকার বন্দোবস্ত আছে, ওই এলাকাতে থাকবে। হুম। আমরা চেষ্টা করছি যারা কারণ মেয়েরা মেয়েরা একটু কম বেরিয়ে আসছে, এই জন্য আমরা ট্রায়াল ক্যাম্পটা ডেকেছি, রেসিডেন্সি যারা আসে, মেয়েরা দূর থেকে আসে, এখানে থাকতে পারে, যাতে যাওয়া আসা করার জন্য অসুবিধা হয় না। ট্রায়াল ক্যাম্পটা কতদিনের হবে নির্দিষ্ট এরকম? মিনিমাম তো 10 দিন তো হবে মিনিমাম, হুম হুম। উপরে বলতে পারছি না, মিনিমাম 10 দিন হবে। এরপর ডিএসএ তে হয়তো মেয়েদের কোনো ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন হতে পারে। একটা আমাদের একটা আছে, আর আমরা আমরা মানে আমরা পুরানো প্লেয়ার গুলোকে আমরা মানে একটা গেট টুগেদার করছি, খুব হুম হুম সম্ভবত 18th মেতে। হুম হুম হুম। মানে আমাদের পুরনো প্লেয়ার গুলো যে আছে ওইগুলো দেখ সবাইকে নিয়ে একটা গেট টুগেদার হবে আমাদের, ঠিক আছে, খুব সম্ভবত 18th মেতে। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন অ্যাথলিট ও ফুটবল খেলোয়াড় গোপাল দাসের মৃত্যুতে
স্মৃতিচারণ করে জেলার অন্যতম রাজ্য দলের ফুটবলার অনাদি দাস প্রয়াত ফুটবলার গোপাল দাস সম্পর্কে বললেন, নমস্কার। গোপাল দাস সম্বন্ধে আমাকে বলা হয়েছে কিছু বলার জন্য। গোপাল দাস সম্বন্ধে কিছু বলতে গিয়ে তাকে আমি ওর সঙ্গে ফুটবল খেলেছি, ও আমার খুব ক্লোজ বন্ধু। আমি অনেক বড় বড় প্লেয়ারের সঙ্গে খেলেছি এবং দেখেছি। আমার দেখা এই অঞ্চলের সর্বকালের সেরা ডিফেন্ডার যদি কেউ থাকে তাহলে গোপাল। আজকে গোপাল দাস নেই, আমি কি বলবো বুঝতে পারছি না। আমি খুব মর্মাহত, খুব দুঃখিত। আমি গোপালের খেলা যারা দেখেছে তারাই জানে যে গোপাল কত উঁচু দরের খেলোয়াড় ছিল। ওর মতো বল কন্ট্রোল এবং ক্লিয়ার করা প্লেয়ার আমি একটু কথাটা বেশি বলা হয়ে যেতে পারে যে আমি ভারতবর্ষে খুব কমই প্লেয়ারকে দেখেছি। আমি ভারতের অনেক নামি দামি ডিফেন্সের প্লেয়ারের এগেনস্টে খেলেছি, কিন্তু গোপালের মতো এত স্কিলফুল প্লেয়ার আমি খুব কম দেখেছি। ও যখন মাঠে নামতো তো শুরুতেই ওর ভিতরে একটা জেদ চেপে থাকতো। ও চিরদিন দেখেছি হারার আগে আমরা কখনো গোপালকে নিয়ে খেলতে গিয়ে হারিনি, কখনো হারিনি হারার আগে। যখন আমরা কোনো কারণে কোনো দলের সঙ্গে হেরে যেতাম, গোপাল এসে আমাদের সবাইকে সান্ত্বনা দিত, হুলস্থুল করতে খুব ভালোবাসত গোপাল। আজকে অকালে চলে গেছে, তা আমি কি আর বলবো, আমার বলার মতো ভাষা নেই। ও আমার খুব প্রিয় বন্ধু ছিল। ওর উত্তরসূরি হিসাবে ওর দুটো ছেলে আছে, ওরাও ফুটবল খেলোয়াড়। একটা তো ভারতের জুনিয়র দলের হয়ে খেলেছে, বিজয় তার নাম, আর আরেকটা নাম জয়, বড়টা জয়। ওরা দুজনই উঁচু দরের খেলোয়াড়। বড়টা আসাম পুলিশে চাকরি করে, আর বিজয় NFL-এ চাকরি করে। খেলার সূত্রেই ওরা চাকরিটা পেয়েছে। তো গোপালের উত্তরসূরি আমি কি করে বুঝাবো। গোপালের ছোট ছেলে বিজয় মোটামুটি গোপালের নামটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং ভালোই খেলে, খুবই ভালো খেলে। তো কি বলবো গোপালের সম্বন্ধে, আমি কিছু বলতে গেলে আমার আটকে যাচ্ছে আমার সব কিছু। আমি কি বলবো ওর মতো। আমি লাস্টে একটা কথাই বলবো, আমি ভারতবর্ষে অনেক স্টপার ডিফেন্সের এগেনস্টে খেলেছি, দেখেছি, কিন্তু গোপাল ওয়ান অফ দি বেস্ট। ওর দুর্ভাগ্য কেন যে ও জাতীয় দলে খেলার সুযোগ পেল না এবং রাজ্য দলেও খেলার সুযোগটা পায়নি। কোনো একটা কারণে, অজ্ঞাত কারণে ও খেলতে পারেনি। তার সঙ্গে খেলেছে আমাদের বিশ্বজিৎ দত্ত, টুকটুকদা গুয়াহাটি টাউন ক্লাবে খেলতো। টুকটুকদাও আমাকে বলেছে যে ও যদি ওর যদি ভাগ্য সহায় থাকতো, সে আসাম স্টেটে কবে খেলতে পারত। আমি আজ গোপাল নেই, আমি খুব মর্মাহত। আমি খুব খুব দুঃখের কথাগুলো বললাম। জানি না যে আগামীতে গোপালের মতো খেলোয়াড় আমাদের করিমগঞ্জে আসবে কি না, সেটা আমি জানি না। তবে তার শূন্যস্থান পূরণ কিন্তু হবে বলে আমার মনে হয় না। বর্তমানে যেসব স্ট্যান্ডার্ডের খেলা আমি দেখি, এই খেলা দেখে আমি বলতে পারি যে আগামী কয়েক বছর, কয়েক দশক, হয়তো কতদিন আমরা বাঁচবো না আমি, তো গোপালের মতো খেলোয়াড় আসবে কিনা সেটা একটা সন্দেহ থেকে গেল। সে সময়টা কোন কাল ছিল আপনারা যখন খেলছিলেন গোপাল বাবুকে নিয়ে? সেটা 70 সাল, 68 থেকে 73-74 সাল পর্যন্ত, 19। তো সে কোন টিমে ছিলেন আপনারা? মানে আমাদের ক্লাব করিমগঞ্জের যদি ধরা হয় তাহলে করিমগঞ্জে ও টাউন ক্লাবে খেলতো, ওএমসিতেও খেলেছে। তারপরে পরবর্তীতে ও আসাম দলে খেলার সুযোগ পায়নি, তবুও গুয়াহাটি টাউন ক্লাবের হয়ে বেশ কয়েক বছর খেলেছে। করিমগঞ্জ জেলা দলের হয়তো অনেকবার খেলেছি আমরা গোপালকে নিয়ে।
এবং আসামের বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট হতো। সেই সময় আমরা করিমগঞ্জ দল বা ওয়াইএমসি বা টাউন ক্লাবের হয়ে গিয়ে আমরা খেলেছি গোপালকে নিয়ে। গোপাল বর্দলীয় ট্রফিতেও খেলেছে টাউন ক্লাবের হয়ে, অনেক এটিপি ডুগার এইসব শিল্ডে খেলেছে। আমরা আর.কে. জৈনে যে বছর আমরা চ্যাম্পিয়ন হই তখন করিমগঞ্জে দুটো ছিল, একটা রেড অ্যান্ড ব্লু। গোপাল রেড টিমে ছিল, আমি ব্লু টিমে ছিলাম। ব্লু টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু সেই সময় অন্যান্য প্লেয়ার, এটা দুটো টিম হতো, দুটো টিমের একটা ভারসাম্য বজায় রাখার জন্য দুটো টিম করা হয়েছিল। আমরা দুটো টিম রেড অ্যান্ড ব্লু আমরা সেমিফাইনাল পর্যন্ত খেলেছিলাম। তো কী বলবো, আমার ভাষা একদম আমি হারিয়ে ফেলছি। গোপাল সর্বকালের সেরা প্লেয়ার বলে আমি মনে করি। করিমগঞ্জে তার শূন্যস্থান পূরণ হবে না, সেটা আমি বলতে পারি। গোপাল অনেক বছর ফুটবল খেলেছে, আমরা একসঙ্গেই খেলেছি। গোপাল, আমি, গুরুচরণ সিং, আমরা একটা টিম ছিলাম আমরা। তো গোপালকে নিয়ে আমরা খেলেছি 68 ইংরেজি থেকে একদম 73, 74, 75 এই কটা বছর আমরা একসাথে খেলেছি। পরবর্তীতে গোপাল খেলা থেকে রিটায়ার্ড করার পরে ও খেলার সঙ্গে এমনি মাঠও প্রায়ই যেত, কিন্তু জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে ওর যোগ হয়নি। ক্রীড়া সংস্থার সঙ্গে ও কখনো যেত না, এমনি খেলা দেখতে যেত, সব কিছুর খবর টবর রাখতো, কিন্তু কখনো সেক্রেটারি বা প্রেসিডেন্ট যেটা আমরা করেছি সেটা গোপাল কোনোদিনও ওর ইন্টারেস্ট ছিল না, কেন জানি না এইসব ব্যাপার। তো ও যতদিন খেলেছে ততদিন তার বেস্ট পারফরমেন্স সেই কটা বছর ছিল। আর কি বলবো গোপাল সম্বন্ধে? গোপাল করিমগঞ্জের সর্বকালের সেরা ডিফেন্ডার। না, গোপালবাবু ফুটবল ছাড়া কি অন্য আর কিছু খেলা খেলতেন? ও তো ভালো অ্যাথলেট ছিল, খুবই করিমগঞ্জের সেরা অ্যাথলেট ছিল সেই সময়। গোপাল করিমগঞ্জে অ্যাথলেট মানে লং জাম্প, হাই জাম্প, 100 মিটার রেস, 200 মিটার রেস, 800 মিটার রেস, গোপাল ফার্স্ট হতো সব ইয়েতে। হাই জাম্প, লং জাম্প, সব কিছুতে গোপাল খুব পারদর্শী ছিল। এবং সেক্ষেত্রে তিনি রাজ্য দলে বা যে আন্তর্জেলায় খেলা গেছিলেন? আন্তর্জেলায় খেলেছে, কিন্তু কোনো রাজ্য দলে খেলেনি। অ্যাথলেটিকে বা ক্রিকেটের সাথেও জড়িত না, ছিলেন? ক্রিকেট খেলতো না। মানে ফুটবল এবং অ্যাথলেটিক নিয়েই তার স্পোর্টস ক্যারিয়ারটা তার ফুটবল এবং অ্যাথলেট নিয়েই ছিল তার। মাঝে মধ্যে ভলিবল একটু খেলতো, তবে ক্রিকেট মোটেই খেলতো না, কখনো খেলেনিও। করিমগঞ্জ মাঠে দীর্ঘ 30-40 বছর উনি দাপটে ফুটবল খেলে গেছেন মনে হচ্ছে। 30-40 বছর মানে বয়স অবধি 28-30 বছর একদম দাপটের সঙ্গে খেলেছে। সমগ্র আসামে ওর একটা পরিচিতি ছিল। টাউন ক্লাবের যখন খেলতো আসামে যে কোনো জায়গায় যেত। গোপাল দাসের একটা আলাদা পরিচিতি ছিল। কি বলবো, গোপাল দাস সর্বকালের সেরা করিমগঞ্জের ডিফেন্সে, বাস এইটুকুই বলি। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।